গল্পবিলাসীতে আপনাদের স্বাগত। আজ আমরা কলকাতা ইতিহাসের এক খুবই বিতর্কিত অধ্যায় নিয়ে কথা বলবো, তথাকথিত অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল অফ ক্যালকাটা। আমাদের কাছে আছে জন জেফানিয়া হলোওয়েলের লেখা বিবরণী, কিছু তখনকার নথি আর এখনকার ঐতিহাসিকদের নানা বিশ্লেষণ। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই ঘটনাটা ঘিরে থাকা যে নানা তথ্য আর বিতর্কগুলো আছে সেগুলোকে একটু সহজভাবে তুলে ধরতে। একেবারে শুরু থেকে শুরু করা যাক, মানে হলওয়েলের ওই বিখ্যাত বিবরণীটা থেকে। সালটা ছিল 1756 জুন মাসের 20 তারিখ। বাংলার নবাব সিরাজউদ্দৌলা তখন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছেন। হলওয়েল নিজে যা লিখেছেন সেই অনুযায়ী ওই রাতে প্রায় 146 জন ব্রিটিশ বন্দীকে দুর্গের খুবই ছোট্ট একটা ঘরে, মানে একটা কুঠুরিতে গাদাগাদি করে আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, আর ঘরটার মাপ বলা হয় মোটামুটি 18 ফুট বাই 14 ফুট 10 ইঞ্চি মতো। ভাবুন একবার। ঠিক তাই। আর হলওয়েল বলছেন পরের দিন সকালে যখন দরজা খোলা হলো তখন দেখা গেল মাত্র 23 জন বেঁচে আছেন। কিন্তু এই যে পুরো গল্পটা, এর সত্যিটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। প্রথমত, ওইটুকু একটা ঘরে 146 জন মানুষ, মানে এটা ভাবলেই কেমন যেন অবাস্তব লাগে। হ্যাঁ, সত্যি তো। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, এই যে এত খুঁটিনাটি বর্ণনা আমরা পাই, এর একমাত্র সমসাময়িক উৎস কিন্তু ওই জন হলওয়েল নিজে। অন্য কোনো নিরপেক্ষ সূত্র থেকে এর তেমন কোনো সমর্থন সেভাবে পাওয়া যায় না। আচ্ছা, তার মানে কি এই যে শুধু একজন লোকের কথার উপরে ভিত্তি করেই এত বড় একটা ঘটনা মানে ইতিহাসে লেখা হয়ে গেল? অনেকটা সেরকমই দাঁড়িয়েছে ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন দেখি পরে ঐতিহাসিকরা এই সংখ্যাটা নিয়েও একমত হতে পারেননি। তাই নাকি? যেমন ধরুন স্ট্যানলি উলপার্ট, উনি বলছেন বন্দী ছিলেন 64 জন আর বেঁচে ছিলেন 21 জন। আবার অনেক ভারতীয় ঐতিহাসিক বলছেন বন্দীর সংখ্যা 59 জনের বেশি ছিলই না। ওহ! এমনকি এও বলা হয় যে নবাব নিজে হয়তো এই ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। কেউ কেউ তো এও মনে করেন যে ঘটনাটা হয়তো ঘটেছিল, কিন্তু সেটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে, মানে অতিরঞ্জিত করা হয়েছে, অথবা হয়তো ঘটেইনি তেমন কিছু। এটা তো সত্যি ভাবার মতো একটা বিষয়। তাহলে এই অতিরঞ্জনের পেছনে কারণটা কি হতে পারে? দেখুন, কারণ অনেক কিছুই হতে পারে। একটা হতে পারে হলওয়েল হয়তো নিজেকে একজন হিরো বা নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যে তিনি ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে ফিরেছেন। হতে পারে। আবার এটাও খুব সম্ভব যে এই গল্পটা ব্রিটিশদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে খুব কাজে লেগেছিল। মানে এডওয়ার্ড সাইদের মতো চিন্তাবিদরা যেমন দেখিয়েছেন কিভাবে পশ্চিমারা প্রাচ্য সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি করে, প্রায়শই সেটা নেতিবাচক হয়, আর সেটা দিয়ে নিজেদের শাসনকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, ঠিক। আর এই ঘটনার পরেই তো আমরা দেখি রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে এলেন, কলকাতা আবার দখল করলেন। একদম। আর তার ঠিক পরের বছরেই 1757 সালে পলাশির যুদ্ধ হলো, যা আসলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের দরজাটা একরকম খুলে দিল। আর তারপর তো কলকাতাই হয়ে উঠল ব্রিটিশ ভারতের রাজধানী, সেই 1911 সাল পর্যন্ত। হ্যাঁ, আর এই ঘটনার স্মৃতিতে হলওয়েল নিজে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করিয়েছিলেন প্রথমে, যদিও সেটা পরে আর টেকেনি, হারিয়ে যায়। অনেক পরে ভাইসরয় লর্ড কার্জন 1901 সালে পুরনো ডালহাউসি স্কোয়ারে, যেটা এখনকার বিবিডি বাগ, হ্যাঁ এখনকার বিনয় বাদল দীনেশ বাগ বা বিবিডি বাগ, সেখানে নতুন করে একটা স্মৃতিস্তম্ভ বানান। কিন্তু সেটার বিরুদ্ধেও বেশ আন্দোলন হয়। জাতীয়তাবাদী আন্দোলনের চাপ বাড়ে, বিশেষ করে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। ওহ আচ্ছা। শেষ পর্যন্ত 1940 সালের জুলাই মাসে ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেন্ট জন চার্চের ভেতরে, মানে চার্চের প্রাঙ্গণে, কারণ ওটাকে তখন ঔপনিবেশিক শাসনের একটা বিতর্কিত প্রতীক হিসেবেই দেখা হচ্ছিল। প্রসঙ্গত এই যে পুরনো ফোর্ট উইলিয়ামের জায়গাটা, ওখানেই কিন্তু এখন কলকাতা জিপিও বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? অন্ধকূপ হত্যা শুধু ইতিহাসের একটা ঘটনা নয়, এটা যেন একটা উদাহরণ, মানে দেখাচ্ছে যে রাজনৈতিক স্বার্থে কিভাবে একটা বিবরণ তৈরি হতে পারে। একদম। আর সেই বিবরণটা কিভাবে একটা দেশের ইতিহাস, তার গতিপথ, এমনকি একটা জাতির পরিচয় বা ভাবমূর্তিকে পর্যন্ত প্রভাবিত করতে পারে। ঐতিহাসিক সত্যিটা খুঁজে বের করা যে কি ভীষণ কঠিন, বিশেষ করে যখন ক্ষমতা আর রাজনীতি এর সঙ্গে জড়িয়ে থাকে। ঠিক। আর সবশেষে হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবার জন্য। যখন কোনো ঐতিহাসিক গল্প বা আখ্যান
এভাবেই রাজনৈতিক প্রচারণার সঙ্গে জুড়ে যায়, তখন আমরা তাকে কিভাবে দেখব, কিভাবে বিচার করব? খুব জরুরি প্রশ্ন। তথ্যের সত্যতা যাই হোক না কেন, এই ব্ল্যাক হোলের গল্পটা ঔপনিবেশিক ইতিহাস নিয়ে আমাদের ভাবনা চিন্তা এবং তার পরবর্তী আলোচনাগুলোকে আজও কিভাবে প্রভাবিত করে চলেছে, এটা কিন্তু ভেবে দেখার মতো।